আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নির্ণায়কের 3 নাম্বার লেকচারের পরে আমাদের একটা ব্রেক চলে গেছে, মোটামুটি 1 উইকের একটা ব্রেক পড়ে গেছে। 4 নাম্বার লেকচারটা দিতে একটু দেরি হইলো। সো ফর দ্যাট রিজন ভাইয়ার তরফ থেকে এক্সট্রিমলি সরি। সো প্যারা নাই, আসলে সবকিছু নিয়ে ভাইয়া একটু বিজি ছিল। আমাদের ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার গ্রুপে তোমরা হয়তোবা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দেখছো। আমরা কিন্তু উত্তেজিত 27 অ্যান্ড 26 ব্যাচের জন্য আমরা একটা ফ্রি সাইকেল লঞ্চ করে ফেলছি। ফ্রি সাইকেলের ক্লাস শনিবার থেকে শুরু হবে, আগামী শনিবার, ঠিক আছে? সো এই সাইকেলে আমরা ফিজিক্সের ভেক্টর, গতিবিদ্যা অ্যান্ড ম্যাথের স্ট্রেট লাইন, এই 3টা চ্যাপ্টারের A to Z কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। সো তোমরা বেশি বেশি ফ্রেন্ডদেরকে ওই ফ্রি কোর্স সম্পর্কে জানাই দাও। ফ্রি কোর্সগুলা এনরোল করার জন্য আমাদের কিন্তু একটা প্রাইভেট গ্রুপে তোমাদের অ্যাড করে নেওয়া হবে। সেই প্রাইভেট গ্রুপের লিংক আমি গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা প্রাইভেট গ্রুপটায় জয়েন করে ফেলবা। ওকে ওকে। সো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। আজকে আমাদের নির্ণায়কের 4 নাম্বার লেকচার। সো 4 নাম্বার লেকচারে আমরা বেসিক্যালি যেটা করব, আমরা নির্ণায়কের ধর্মাবলী নিয়ে কথা বলবো। দেখো, আমরা নির্ণায়কের মান বের করার জন্য আমরা অলরেডি কিছু প্রপার্টিজ পড়ে আসছি, সেগুলো ছিল মান নির্ণয়ের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু প্রপার্টিজ, নির্ণায়কের কিছু প্রপার্টিজ। বাট আজকের ক্লাসে স্পেসিফিকলি আমরা নির্ণায়কের ধর্মাবলী নিয়ে কথা বলবো। এখানে ভাইয়া তোমাদের সাথে মোটামুটি নির্ণায়কের 11টা ধর্ম নিয়ে কথা বলবো, মোটামুটি 11টা, ঠিক আছে? লাস্ট প্রপার্টিজ আমাদের 11 নাম্বার। এই 11টা ধর্ম নিয়ে ভাইয়া তোমাদের সাথে কথা বলবে। এন্ড প্রত্যেকটা ধর্ম যতখানি ভিজুয়ালাইজ করে বোঝানো যায় আমরা চেষ্টা করব ততখানি ভিজুয়ালাইজ করে বোঝার জন্য, কারণ এই ধর্মগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাম প্রুফ। কিছু প্রমাণের জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে। তো তাহলে দেখো, প্রথম যে প্রপার্টিসটা, প্রথম ধর্মটাই কি বলা আছে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মোট কথা, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, ধরো তুমি জেনারেলি ওইটার নির্ণায়কের মান বের করলা, এরপরে তুমি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নির্ণায়কের মান বের করো, দুই ক্ষেত্রে সেম মান আসবে। এক্সাম্পল হিসেবে আমরা একটা কোশ্চেন নিয়ে নিছি, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা ফার্স্টে একটা কাজ করি, এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি। এই যেহেতু ম্যাট্রিক্স, সে নির্ণায়কের মান বোঝানোর জন্য কিন্তু দুই পাশে ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে আমরা একটু নির্ণায়কের মান বের করব। দেখো তো, এখানে এমন কি কোনো সারি বা কলাম আছে যেখানে 0 আছে? তাই তো। তাহলে ইচ্ছা মতো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে টার্গেট, ধরো আমরা প্রথম সারিটারই টার্গেট করতেছি, তাহলে 1 নেব। 1 এর ভুক্তির চিহ্ন প্লাস, আর 1 যখন নেব 1 এর সারি বাদ কলাম বাদ, 45 মাইনাস 48, 45 মাইনাস 48। 4 যখন নেব 4 এর ভুক্তির চিহ্ন মাইনাস, 4 এর সারি বাদ কলাম বাদ, 18 মাইনাস 24, ওকে, 18 মাইনাস 24। এরপরে 7 যখন নেব 7 এর ভুক্তির চিহ্ন প্লাস, 7 এর সারি বাদ কলাম বাদ, 12 মাইনাস 15, 12 মাইনাস 15। সো কত দাঁড়াচ্ছে দেখো তো, -3 প্লাস 24 মাইনাস 21। ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসছে যে, অ্যান্সার চলে আসছে যে। এবার আমরা যেটা চাচ্ছি, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা এবার একটু ট্রান্সপোজ করব। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু নয়েজ আসতে পারে, সো বি কাম, নয়েজটা একটু ইগনোর করবা, ঠিক আছে? বৃষ্টিকে একটু এনজয় করতে শেখো। টিনের চালে বৃষ্টি খুব মধুর। আচ্ছা, ওকে। আমরা চাচ্ছি কি, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে। সো ট্রান্সপোজ করা মানে কি, সারিগুলো অনুরূপ কলামে রূপান্তর হয়ে যাবে। প্রথম সারিটা প্রথম কলাম বানায় ফেললাম, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম বানায় ফেললাম, তৃতীয় সারিটা তৃতীয় কলাম বানায় ফেললাম। বানানো শেষ। এইবার আমরা এই ট্রান্সপোজের মান বের করতে চাই। এইবারও আমরা যেটা করব, যে কোনো একটা সারিরে টার্গেট করি, ধরো প্রথম সারিটারে টার্গেট করা হচ্ছে। সো 1 যখন নেব 1 এর সারি বাদ কলাম বাদ, 45 মাইনাস 48, -2 যখন নেব সারি বাদ কলাম বাদ, 36 মাইনাস 42, 36 মাইনাস 42,
প্লাস 3 যখন নেব সারিবাদ কলামবাদ 32 মাইনাস 35 32 মাইনাস 35 কত দাঁড়াচ্ছে -3 প্লাস 12 -9 সো ক্যালকুলেশন করো রেজাল্ট চলে আসছে 0 তো খেয়াল করে দেখছো এই ম্যাট্রিক্স থাকা অবস্থায় ও ডিটারমিনেন্টের মান যা আসছে ট্রান্সপোজ করার পরেও কিন্তু ডিটারমিনেন্টের মান তাই আসছে তার মানে প্রপার্টিজ নাম্বার 1 এটা কিন্তু এখন আমরা ওভার শিওর যে হ্যাঁ কোন একটা ম্যাট্রিক্সকে জেনারেলি মান বের করলে যা আসবে ওকে ট্রান্সপোজ করার পরে মান বের করলেও তাই আসবে তো চলো তাহলে এবার 2 নাম্বার প্রপার্টিজ নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সব ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটার মান শূন্য হবে তো এইটা কিন্তু তুমি বুঝতে পারতেছো মনে হয় কেন এই ঘটনাটা ঘটে আমরা দেখো এখানে লিখে রাখছি প্রথম নির্ণায়কটার দিকে দেখো তো এই প্রথম নির্ণায়কের প্রথম কলামটার দিকে একটু খেয়াল করো এই কলামের সবগুলো উপাদান 0 তাহলে নো ডাউট নির্ণায়কটার মান 0 আবার এই নির্ণায়কের মাঝের সারিটার দিকে একটু তাকাও তো সবগুলো উপাদান 0 তাহলে নো ডাউট এই নির্ণায়কের মানও কত 0 কেন এটা হয় বুঝতে পারতেছো আই হোপ এটা বুঝতে পারতেছো আমরা যে কোনো একটা দিয়ে একটু প্রুফ করতে চাই ধরো আমরা প্রথমটা দিয়ে একটু প্রুফ করতে চাই এটার মান আমরা বের করতে চাই তো আমরা বলছিলাম কি যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো কলামে 0 থাকে তাহলে সেই সারি বা সেই কলামটারে টার্গেট করে বিস্তার করবে এখানে প্রথম কলাম পুরোটাতেই 0 তাহলে প্রথম কলামটা টার্গেট করে আমরা বিস্তার করব সো ফার্স্টে 0 যখন নেব 0 এর সারিবাদ কলামবাদ গুণফল মাইনাস গুণফল দ্যাট মিন্স সামথিং মাইনাস সামথিং এরকম কিছু একটা আসবে রাইট এরপরের 0 যখন নেব এর ভুক্তির চিহ্ন মাইনাস এই 0 সারিবাদ কলামবাদ সামথিং মাইনাস সামথিং এরপরের 0 যখন নেব এই 0 এর ভুক্তির চিহ্ন প্লাস এটা সারিবাদ কলামবাদ সামথিং মাইনাস সামথিং রাইট সামথিং মাইনাস সামথিং এখন কথা হলো যেটা ভিতরে কি ক্যালকুলেশন হয় হোক বাহিরে 0 মাল্টিপ্লাই থাকার কারণে আলটিমেটলি রেজাল্ট কত আসবে 0 আসবে না আসবে কি বুঝছো সেম জিনিস শাড়ির ক্ষেত্রেও যে শাড়িতে ম্যাক্সিমাম 0 আছে বা তিনটেই 0 সেই শাড়িটারে টার্গেট করে তুমি যখন বিস্তার করবা এই 0 গুলা বাহিরে মাল্টিপ্লাই থাকার কারণে আলটিমেটলি নির্ণায়কটার মান কত আসবে কথা ক্লিয়ার তার মানে ধর্ম 2 আমরা বুঝতে পারছি যে নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সব ভুক্তি শূন্য হলে নির্ণায়কটার মান শূন্য হয় এইবার শুনুন এই প্রবলেম মানে এই প্রপার্টিজ থেকে আমরা একটা প্রবলেম নিয়েছি এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম একটা নির্ণায়ক দিছে যে বলছে এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত ওকে ধরো আমরা ধরে নিচ্ছি যে 2 নাম্বার প্রপার্টিজটা আমরা জানি না ইটস নট ইন আওয়ার মাইন্ড একদম সোজা একটা কথা আমরা 2 নাম্বার প্রপার্টিজটা জানি না কিন্তু আমাদের কাজ কি এই নির্ণায়কের মানটাকে শূন্য ধরে এক্স এর মান বের করা তাহলে আমরা কি করব আমরা একদম জেনারেল প্রসেসে সলভ করব বিস্তার করতে পারো তুমি সো আমরা এটার একটু বিস্তার করলে দেখো আমাদের কাজ কি যেহেতু এখানে 0 আছে তাহলে যেই সারিতে বা যে কলামে ম্যাক্সিমাম 0 আছে সেটা নিয়ে বিস্তার করা বেটার এই 3 নম্বর সারিটার দিকে খেয়াল করো তো ম্যাক্সিমাম 0 আছে না দুইটা 0 আছে তাহলে আমরা 3 নম্বর সারিটার ধরে বিস্তার করব আর এটা নিয়ে যখন বিস্তার করব এই 0 এর কোনো কাজ নেই এই 0 এর কোনো কাজ নেই স্রেফ কাকে নেব 2x + 5 এবং 2x + 5 এর ভুক্তির চিহ্ন কি প্লাস 2x + 5 এর ভুক্তির চিহ্ন কি প্লাস এখন 2x + 5 ওটা সারিবাদ কলামবাদ এই দুটো গুণ করতে হবে 0 মাইনাস এই দুটো গুণ করতে হবে 6 ইকুয়াল কত 0 ওকে দেন 2x + 5 ইনটু -6 ইকুয়াল 0 -6 যদি রাইট সাইডে যায় 0 এর সাথে ডিভাইড হলে সেটা 0 হয়ে যাবে তাহলে 2x + 5 ইকুয়াল 0 সো এখান থেকে আমরা x এর মান কিন্তু পাচ্ছি -5/2 এটারে এবার আমরা একটু বক্স এটা থাক যে আমরা ফার্স্টে একদম জেনারেল প্রসেসে সলভ করে কার মান বের করে ফেলছি x এর মান এখন শুনুন
এখন আমরা যেটা চাচ্ছি, প্রপার্টিজ ইউজ করে আমরা একদম সুপার ট্রিক দিয়ে এই প্রবলেমটা সলভ করে ফেলবো। ঠিক আছে, প্রপার্টিজ ইউজ করে একদম সুপার ট্রিক দিয়ে আমরা প্রবলেমটা এবার সলভ করব। ঠিক আছে, আচ্ছা, প্রপার্টিজ কি? কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হলে নির্ণায়কের মান জিরো। এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের মান যদি জিরো হইতে হয়, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম টোটাল জিরো হইতে হবে। সো তুমি প্রথম সারিটা দেখো তো, এটা কি পুরোটা কখনো জিরো হওয়া পসিবল? না, প্রথমটা জিরো আছে, ফাইন। 2x প্লাস 7 রেও জিরো বানানো যাবে, x এর কোনো একটা মানের জন্য 2x প্লাস 7 জিরো হবে, বাট 3 এটা তো একটা কনস্ট্যান্ট, ইটস নেভার ক্যান বি জিরো। তার মানে প্রথম সারিটা কখনোই জিরো হতে পারে না। সেম ভাবে প্রথম কলাম, এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা কখনো জিরো হবে না। দ্বিতীয় সারি, এখানেও একটা কনস্ট্যান্ট আছে, কখনোই জিরো হবে না। দ্বিতীয় কলাম, একটা কনস্ট্যান্ট আছে, কখনোই জিরো হবে না। বাট তৃতীয় সারিটার দিকে খেয়াল করো তো, তৃতীয় সারির দিকে খেয়াল করো তো, তৃতীয় সারির দুইটা জিরো, আবার এক্স এর এমন কোন একটা মান আমরা এখান থেকে বের করতে পারবো যার জন্য এটাও কত হবে, জিরো। রাইট? তাহলে আমাদের কাজ কি? তৃতীয় সারির এই উপাদানটারে জিরো বানানো। তাহলে তৃতীয় সারির এই উপাদানটারে যদি জিরো বানাইতে হয়, 2x প্লাস 5 ইকুয়াল টু কি হবে, জিরো। তো এখান থেকে কিন্তু এক্স এর মান কত চলে আসবে, -5 ডিভাইডেড বাই 2। জাস্ট তুড়ি মেরে কিন্তু আমরা দুই লাইনেই প্রবলেম সলভ করে ফেলছি, রাইট? তোমার ক্যালকুলেটরও কিন্তু এখানে লাগতেছে না, ক্যালকুলেটরের থেকে কম সময়, তোমার জাস্ট ধরতে হবে। ঠিক আছে, এবার আবার প্রশ্ন আসতে পারে, এবার আবার অনেকের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কি? এবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো 3 নাম্বার কলামটারে জিরো বানাইতে পারতাম। ওকে ফাইন, তুমি যদি 3 নাম্বার কলামের এটারেও জিরো বানাও, বাট এইটা তো আর জিরো হচ্ছে না। আবার এটারেও যদি জিরো বানাও, এটা তো আর জিরো হবে না। এইটারে জিরো বানাইলে এই সব কয়টাই জিরো হয়ে যাবে। সো তোমার কাজ কি? জাস্ট এইটারে জিরো বানানো। কথা বুঝছো? ব্যালেন্স করতে হবে তো। তুমি এটারে জিরো বানাইলা, তুমি এটারে জিরো বানাইলা, বাট এই বরাবর খেয়াল করে দেখো প্রত্যেকটা জিরো হচ্ছে না। গট ইট? কথা বুঝতে পারছো? সেম ভাবে এটারে জিরো বানাইলেও সারি ওয়াইজ সেটা আবার মিলতেছে না। ওকে ওকে, সো তোমার কাজ কি? জাস্ট 3 নাম্বার সারির প্রত্যেকটা উপাদানের জিরো বানানোর জন্য স্রেফ এইটারে জিরো হইতে হবে, সেখান থেকে এক্স এর মান কত, -5/2। হোপফুলি বুঝতে পারছো। সুপার ট্রিক দিয়ে একদম দুম করে আমরা 2 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারতেছি। ক্লিয়ার কথা? ওকে, তাহলে এইবার আসো প্রপার্টিজ নাম্বার 3। এখানে কি বলা আছে? নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম অভিন্ন হলেও নির্ণায়কের মান শূন্য হয়। নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম অভিন্ন হলেও নির্ণায়কের মান শূন্য হয়। ফর এন এক্সাম্পল, প্রথম নির্ণায়কের প্রথম কলামটার দিকে খেয়াল করো এবং দ্বিতীয় কলামটার দিকে খেয়াল করো। খেয়াল করছো? দেখো তো এই দুটা কলামের প্রথম উপাদান দুটা সেম, দ্বিতীয় উপাদান দুটা সেম, তৃতীয় উপাদান দুটা সেম। তার মানে দুইটা কলামের যে অনুরূপ উপাদানগুলো, এই অনুরূপ উপাদানগুলো সেম। তাহলে নো ডাউট এই নির্ণায়কটার মান হবে জিরো। ওকে, এটাতে আবার আসো, প্রথম সারিটা টার্গেট করো এন্ড দেন 3 নাম্বার সারিটার দিকে খেয়াল করো। এবারও দেখো তো দুইটা সারির প্রথম এবং তৃতীয় সারির প্রথমটা প্রথমটার সমান, দ্বিতীয়টা দ্বিতীয়টার সমান, তৃতীয়টা তৃতীয়টার সমান। দ্যাট মিনস যে কোনো দুইটা সারির অনুরূপ উপাদানগুলো সেম। তাহলে নো ডাউট এই নির্ণায়কটার মানটাও কত হচ্ছে, জিরো। এবার এখানে একটা মিসকনসেপশন ক্লিয়ার করে দিই। ব্যাপারটা এরকম না যে দুইটা সারির অনুরূপ উপাদানগুলো সমান হওয়ার পরেও আবার প্রত্যেকটা উপাদান একই হইতে হবে, নট লাইক দ্যাট। তোমার এরকমও হইতে পারে যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের জাস্ট অনুরূপ উপাদানগুলো সেম হইলেই হবে, সবগুলা ইকুয়াল হইতে হবে, সবগুলা সিমিলার হইতে হবে, নট লাইক দ্যাট। অনুরূপগুলা সিমিলার হইলেই হবে। এখানে সবগুলা উপাদান সমান, ফাইন, বাট ইটস নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন কি? অনুরূপগুলা প্রথমটা প্রথমটা সমান, দ্বিতীয়টা দ্বিতীয়টা সমান, তৃতীয়টা তৃতীয়টা সমান কিনা। যদি হয় তাহলে এর মান জিরো। এরপরে সবগুলা ইকুয়াল হইলো কি না হইলো ডাজন্ট ম্যাটার, অনুরূপগুলা সেম হইলেই ওর মান জিরো।
এইটারই একটা স্পেশাল এক্সাম্পল, এই এক্সাম্পলটার দিকে খেয়াল করো। একটা নির্ণায়ক দেওয়া আছে a1 b1 c1, m a1 m b1 m c1 a2 b2 c2। তো তুমি খেয়াল করতে পারছো কি এই নির্ণায়কের প্রথম যে কলামটা ছিল, এই প্রথম কলামটাকে m দিয়ে গুণ করে দ্বিতীয় কলামটা বানানো হয়েছে, রাইট? এই নির্ণায়কের মানটা কত? আচ্ছা, নির্ণায়কের 7 নাম্বার যে প্রপার্টিজ, 7 নাম্বার প্রপার্টিজ, এই 7 নাম্বার প্রপার্টিজে একটা কথা বলা আছে, নির্ণায়ককে যে কোনো স্কেলার মানে যে কোনো মান দ্বারা গুণ করলে তা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে গুণ হয়। সেম ভাবে আমি নির্ণায়ক থেকে যদি কিছু কমন নিতে চাই তাহলে সেটা যে কোনো একটা সারি থেকে বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়। বুঝো, ম্যাট্রিক্সকে যখন আমরা কোনো স্কেলার বা কোনো মান দিয়ে গুণ করছিলাম, ওই স্কেলার মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে কিন্তু গুণ হয়েছে। কিন্তু নির্ণায়ককে আমরা যখন কোনো স্কেলার মান দিয়ে গুণ করব, ওই মানটা সিম্পলি একটা সারিতে গুণ হবে কিংবা একটা কলামে গুণ হবে। এখন তুমি ভাইস ভার্সা চিন্তা করো, তুমি যদি কিছু একটা কমন নিতে চাও তাহলে স্রেফ একটা সারি থেকে কমন নিতে হবে কিংবা একটা কলাম থেকে কমন নিতে হবে। ওকে, জাস্ট এই কনসেপ্টটা এখানে তো আমরা সেটা দেখবই। জাস্ট এই প্রপার্টিসটার আন্ডারে আমরা এখান থেকে কি বলতে পারি যে কোনো একটা কলামের সবগুলা উপাদান থেকে আমি কিন্তু এম কমন নিতে পারি না? আমি যদি এম কমন নেই তাহলে আমার নির্ণায়কটা কি দাঁড়াচ্ছে a1 b1 c1, এই সবগুলো থেকে এম কমন নেওয়াতে আবারও ওটা হলো a1 b1 c1 a2 b2 c2। এইবার তুমি খেয়াল করে দেখো, প্রথম কলামটার দিকে খেয়াল করো এন্ড দেন তুমি দ্বিতীয় কলামটার দিকে খেয়াল করো। দুইটা কলামের অনুরূপ উপাদানগুলো সেম হয়ে গেছে না? প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান, তৃতীয়টা সমান, তাহলে নো ডাউট এই নির্ণায়কের মানটাও 0। তাহলে এই প্রপার্টিজের আরেকটা স্পেশালিটি কি বুঝছো তো? কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানকে একটা মান দিয়ে গুণ করে যদি আরেকটা কলাম বানানো যায় তাও এই নির্ণায়কের মান কি হবে? 0। সেম কথা শাড়ির ক্ষেত্রেও, কোনো একটা শাড়ির প্রতিটা উপাদানকে একটা মান দিয়ে গুণ করে, কোনো একটা শাড়ির প্রতিটি উপাদানকে একটা মান দিয়ে গুণ করে যদি আরেকটা শাড়ি ক্রিয়েট করা হয় তাও ওই নির্ণায়কের মান কত হবে? 0। ঠিক আছে, আই রিপিট, কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানকে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে গুণ করাইছে এম দিয়ে আরেকটা কলাম ক্রিয়েট করাইছে, তখন মান কি আসছে? 0। সেম ভাবে কোনো একটা শাড়ির প্রত্যেকটা উপাদানকে একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে যদি আরেকটা শাড়ি ক্রিয়েট করা হয় তখন ওই নির্ণায়কের মানটা হবে 0। এই 3 নাম্বার প্রপার্টিজেরই এটা একটা এক্সটেনশন। কেমন? এবার শোনো, এই 3 নাম্বার প্রপার্টিজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন, এখানেও আমি তোমাকে বলতে চাচ্ছি, আপাতত তুমি জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে তুমি 3 নাম্বার প্রপার্টিজটা জানো না, বাট তোমার কাজ কি এই নির্ণায়কের মান ইকুয়াল 0 ধরে এক্স এর মান বের করো। তাহলে তুমি সলভ করবা কিভাবে? একদম জেনারেল প্রসেসে বিস্তার করে। ওকে, আসো দেখি এবার আমরা একটু বিস্তার করে এটা সলভ করতে চাই কি হয়। এখানেও দেখো কোনো সারি বা কোনো কলামে 0 আছে নাই, তাহলে তোমার যেটা ইচ্ছা সেটারে টার্গেট করে তুমি কাজ করো। ধরো প্রথম সারিটারে টার্গেট করছো, 1 যখন নিবা ভুক্তির চিহ্ন প্লাস, মানে সারিবাদ কলামবাদ, এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। পরের 1 যখন নিবা ভুক্তির চিহ্ন মাইনাস, ওর সারিবাদ কলামবাদ এক্স বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি। শেষের 1টা যখন নিবা ওর ভুক্তির চিহ্ন প্লাস, ওর সারিবাদ কলামবাদ এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত আছে? 0। পরের লাইনে যাই আমরা একটু, এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এক্স বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি প্লাস এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ ইকুয়াল 0। প্রথম দুইটা টার্ম থেকে এ বি কমন নিয়ে নিলাম, তাহলে বি মাইনাস এ, এন্ড দেন এই দুইটা টার্ম থেকে আমরা এক্স কমন নিতে চাই, এটার থেকে পজিটিভ এক্স কমন নিতে চাই।
তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এন্ড এই দুইটা থেকে আমরা পজিটিভ এক্স স্কোয়ার একটু কমন নিই, পজিটিভ এক্স স্কোয়ার, তাহলে b মাইনাস a ইকুয়াল 0। এইবার আমরা যেটা করব, এইটারে মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি লিখতে ক্ষতি আছে? ক্ষতি নেই, ভিতর থেকে মাইনাস কমন নিয়ে বাইরে আনছি। এটা ঠিক রাখবো, এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটারও মাইনাস এক্স স্কোয়ার নিয়ে এ মাইনাস বি লিখতে ক্ষতি নেই, ভিতর থেকে মাইনাস কমন নিয়ে বাইরে আনছি। সবগুলোর থেকে আবার এ মাইনাস বি কমন নেওয়া যায়। সো এ মাইনাস বি যদি সবগুলোর থেকে কমন নেই, তাহলে থাকতেছে কি মাইনাস এ বি প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আহা, না 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 না, এই তো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এ মাইনাস বি কমন নিলে এখান থেকে মাইনাস এ বি, এখান থেকে এ মাইনাস বি কমন নিলে এক্স ইন্টু এ প্লাস বি একটা আছে না, এক্স্যাক্টলি, মাইনাস এখান থেকে থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, বয়স হয়ে গেছে তো ভুল হয়েছে। ওকে, সো এবার দেখো, হয় a মাইনাস বি ইকুয়াল 0, সেখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল বি, বাট এটা কখনোই পসিবল না। কেন পসিবল না? কারণ a আর b দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্ট, আর দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্টের মান কখনোই সমান হতে পারে না। a আর b দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্ট, দুইটা ডিফারেন্ট কনস্ট্যান্টের মান কখনোই সমান হতে পারে না, সো এটা নট পসিবল। তাহলে আমরা পরেরটা নিয়ে কাজ করি। সো পরেরটা কি হচ্ছে, মাইনাস এ বি, এক্স গুণ করে দিলে প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। একটু মাইনাস দিয়ে গুণ করি, তাহলে চেহারাটা সুন্দর হবে। সো মাইনাস দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল 0। সো প্রথম দুইটার থেকে আমরা যদি এক্স কমন নেই, এক্স মাইনাস এ, পরের দুইটা থেকে মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস এ ইকুয়াল 0। সো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি এক্স এর একটা মান আসবে এ আর একটা মান আসবে বি, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এখন দেখো কত বড় একটা প্রবলেম সলভ করা হলো, রাইট? যদি সৃজনশীলে 4 মার্কসের জন্য আসে তাহলে তুমি এইভাবে সলভ করো, নো প্রবলেম। কিন্তু ধরো এটা এমসিকিউতে আসছে, তাহলে তুমি এত বড় করে সলভ করতে পারবা? ভাই তুমি সময় পাবা 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড। সো তুমি এই এক ম্যাথেই যদি মোটামুটি 2 মিনিট 3 মিনিট খেয়ে ফেলো, তাহলে তো তোমার 4টা 5টা ম্যাথ করার টাইম এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে? আইদার ক্যালকুলেটর ইউজ করতে হবে কিংবা শর্টকাট সুপার ট্রিক খাটাইতে হবে। সো আপাতত আমরা ক্যালকুলেটর নিয়ে কথা বলতেছি না, চ্যাপ্টারের শেষে আমরা ক্যালকুলেটরের ইউজ দেখব। এবার তাহলে আমরা দেখতে চাচ্ছি এই প্রবলেমটাই সুপার ট্রিক ইউজ করে, এই ধর্মটা ইউজ করে কত সহজে সলভ করা যায়। সো ধর্মটা কি? যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি অভিন্ন হয় তাহলে নির্ণায়কের মান হবে 0। এই নির্ণায়কটা আমি একটু কাজ করব, এটা একটু কপি করে নেব, ঠিক আছে? এটা একটু কপি করে নেব, এই একটা নিলাম, এই একটা নিলাম। ওকে, সো প্রথম ক্ষেত্রে আসো, এই কলামটার দিকে খেয়াল করো, এন্ড দেন এই কলামটার দিকে খেয়াল করো। খেয়াল করছো? এই দুইটা কলাম আমি যদি অভিন্ন বানাইতে চাই তাহলে প্রথমটা সমান হইতে হবে, যা অলরেডি হয়ে আছে। দ্বিতীয়টা সমান হইতে হবে, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু এ। আবার তৃতীয়টা সমান হইতে হবে, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন কথা হলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, তাহলে এক্স ইকুয়াল টু হবে আইদার পজিটিভ এ কিংবা নেগেটিভ এ। বাট এক্স এর মান যদি নেগেটিভ এ হয়, এক্স ইকুয়াল টু যদি নেগেটিভ এ হয়, তাহলে 2 নম্বরে এসে কিন্তু আবার শর্ত মিলতেছে না। তাহলে তুমি একটা কথা একটু বলে দাও দুনিয়াবাসীরে, কি
যে এখানে এক্স এর মান মাইনাস এ হওয়া যাবে না। যদি না হয় তাহলে এক্স এর মান এখান থেকে চিন্তা করলেও এ, আবার কেউ চাইলে এখান থেকে চিন্তা করলেও এক্স এর মান কি এ। তাহলে আমরা দেখো একদম 1 সেকেন্ড 2 সেকেন্ডে এক্স এর মান পেয়ে গেছি কিনা, একটা মান পাইছি এ। আবার এটার থেকে আস, প্রথম কলামটা খেয়াল করো এন্ড দেন শেষের কলামটা খেয়াল করো। এবার তুমি দেখো দুইটা কলাম সেম হইতে হবে, তাইলেই না নির্ণায়কের মানটা 0 হবে। সো অলরেডি প্রথমটা সমান হয়ে আছে, নো ইস্যুস। তাহলে দ্বিতীয়টার সমান হইতে হবে, রাইট? দ্বিতীয়টার সমান হইতে হবে, দ্যাট মিন্স x ইকুয়াল টু কি হতে হবে b। আবার তৃতীয়টার সমান হইতে হবে, দ্যাট মিন্স x স্কয়ার ইকুয়াল টু কি হতে হবে b স্কয়ার। আবার x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার হলে x ইকুয়াল টু আইদার পজিটিভ b কিংবা নেগেটিভ b। এখন x এর মান যদি নেগেটিভ b হয়, x এর মান যদি নেগেটিভ b হয়, তাহলে কি আবার 2 নাম্বারটা শর্তে পড়তেছে না? তাহলে এবারও তুমি দুনিয়াবাসীরা জানায় দাও x এর মান মাইনাস b হওয়া যাবে না। তাহলে কি হইতে পারে? x এর মান হইতে পারে b। তাহলে এখান থেকেও তুমি x এর মান পাচ্ছ b, আবার এখান থেকে চিন্তা করলেও তুমি x এর মান পাচ্ছ কত b। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি x এর যে দুইটা মান দরকার আমরা দুইটা মানই পেয়ে গেছি, রাইট? সো x এর মান আইদার a অথবা b। তাহলে এই কোশ্চেনের অ্যানসার কি হবে? x ইকুয়াল টু a, b। কতক্ষণ লাগলো? আমি না এখানে তোমারে স্টেপ বাই স্টেপ প্রপার্টিজ অ্যাপ্লাই করা শিখায় সলভ করে দিলাম, এজন্য একটু সময় লাগছে 1-1.5 মিনিট। বাট তুমি একদম চোখের দেখায় প্রবলেমটা সলভ করতে পারতেছো কিনা, ঠিক আছে? ওকে, সো 3 নাম্বার প্রপার্টিজ গেল। এবার আসো এই প্রপার্টিজ থেকে আরো দুইটা প্রবলেম সলভ করব, তাহলে বিষয়টা আমাদের আরো পাকাপোক্ত হবে। এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন। একটা নির্ণায়ক দিয়ে দিছে আলফা বিটা থিটা, আলফা বিটা এক্স, এক্স বিটা থিটা। বলছে এটা যদি 0 হয়, তাহলে এক্স এর মান কত? সেই নির্ণায়কটা কখন 0 হবে? যদি যে কোনো দুইটা সারি, আপাতত তো আমরা এই প্রপার্টিজ এর মধ্যেই আছি, 3 নাম্বার প্রপার্টিজেই আছি, রাইট? সেই নির্ণায়কটাকে আমরা কখন 0 বলতে পারবো? যদি যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের অনুরূপ উপাদানগুলা সেম হয়। ওকে, এবার আমি একটু বলতে চাই, যেহেতু অপশন দেওয়া আছে আমরা একটু অপশন টেস্ট করতে চাই। আমরা প্রথমে যেটা করতে চাই, 1 নাম্বার অপশনে কি আছে? আলফা বিটা থিটা। সো এক্স এর মান আলফাও হইতে পারে, বিটাও হইতে পারে, থিটাও হইতে পারে। আমরা একটা করব, এক্স এর জায়গাগুলোতে আমরা একটু আলফা বসাই দিতে চাই, দিয়ে খেয়াল করে দেখো তো কোন দুইটা সারি বা কোন দুইটা কলামের কি অনুরূপ উপাদানগুলো সেম হইছে? তুমি প্রথম কলামটাকে টার্গেট করো এন্ড দেন তৃতীয় কলামটারে টার্গেট করো। প্রথমটার সমান, দ্বিতীয়টা সমান, তৃতীয়টা সমান হইছে না? দ্যাট মিন্স আমরা এক্স এর জায়গায় রিপ্লেস করে যখন আলফা বসাইছি তখন এই নির্ণায়কের মানটা 0 হতে পারে। সো এখান থেকে আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম কি আলফা, পাইছি তো? আবার তুমি এটার দিকে খেয়াল করো, আমরা এবার চাচ্ছি এক্স এর জায়গায় বিটা বসাই দিতে। কত বসাই দিতে? বিটা বসাইলাম। কোন সারি বা কোন কলামের অনুরূপ উপাদানগুলো কি সেম হচ্ছে না? খেয়াল করে দেখো, প্রথম দুইটা সারি হচ্ছে না, প্রথম লাস্টের সারি হচ্ছে না, দ্বিতীয় লাস্টের সারি হচ্ছে না। ওকে, আবার কলামে দেখো, প্রথম দুইটা কলাম হচ্ছে না, পরের দুইটা কলাম হচ্ছে না, প্রথমটা লাস্টের কলামটা হচ্ছে না। তার মানে তোমার এক্স এর জায়গায় বিটা বসানো যাবে না। এবার আমরা একটু এক্স এর জায়গায় থিটা বসাই দিয়ে দেখতে চাই, কি ঘটনা ঘটে। এক্স এর জায়গায় আমরা একটু থিটা বসাই দিয়ে দেখতে চাই, রাইট? এবার খেয়াল করে দেখো তো, প্রথম কলামটা এন্ড দেন দ্বিতীয় কলামটা অনুরূপ উপাদানগুলো সেম হয়েছে কিনা? প্রথমটার সমান, দ্বিতীয়টার সমান, তৃতীয়টার সমান।
তাহলে এক্স এর জায়গায় কত বসানোর ফলে আবার প্রপার্টিজ মিলে যাচ্ছে থিটা বসানোর ফলে, তাহলে এক্স এর আরেকটা মান হইতে পারে থিটা, যার কারণে এই নির্ণায়কটার মান কত হবে 0। ওকে, কথা বুঝলা? কথা ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা দুইটা উত্তর পেয়ে গেছি, হয় এক্স এর মান আলফা কিংবা এক্স এর মান থিটা। এটা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। কারেক্ট অ্যান্সার কি? বি নাম্বার। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হলো যেটা, ভাইয়া এই প্রবলেমটা আমাদেরকে এবার একটু বড় নিয়মে সলভ করে দেন, আমরা না বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এক্স এর মান আলফা থিটা আসবে কিনা, তাই তো? তো চলো প্রবলেমটা আমরা এবার একটু বড় নিয়মে সলভ করি, রাইট? প্রবলেমটা আমরা এবার একটু বড় নিয়মে সলভ করি। বড় নিয়ম মানে কি? বিস্তার করতে হবে। তো বিস্তার করে দেই আমরা। কোন সারি বা কোন কলামে 0 আছে? নাই, নাই তো। তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে ধরে টার্গেট করো। ধরো প্রথম সারিটারে টার্গেট করতেছে, আলফা যখন নিলাম ও সারিবাদ কলামবাদ ভুক্তির চিহ্ন প্লাস, বিটা থিটা মাইনাস বিটা এক্স। পরের আলফা যখন নেব ভুক্তির চিহ্ন মাইনাস, ওর সারিবাদ কলামবাদ বিটা থিটা মাইনাস বিটা থিটা। এক্স যখন নেব ভুক্তির চিহ্ন প্লাস, এক্স এর সারিবাদ কলামবাদ বিটা এক্স মাইনাস বিটা থিটা, এটা ইকুয়াল টু কত? 0। ওকে, ওকে। সো আলফা বাইরে থাকলো, বিটা কমন নিয়ে নিলাম। আলফা তো বাইরেই আছে, ভিতর থেকে বিটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি থাকলো? থিটা মাইনাস এক্স। বিটা থিটা মাইনাস বিটা থিটা 0, 0 দ্বারা যাকেই গুণ করো না কেন 0, প্লাস এক্স তো বাইরেই আছে, এই দুইটার থেকে আবার কমন নেওয়া যায় বিটা, তাহলে ভিতরে কি থাকতেছে? এক্স মাইনাস থিটা ইকুয়াল টু কি? 0। আমরা এবার একটু থিটা মাইনাস এক্স আবার কমন নিতে চাই। এখান থেকে থিটা মাইনাস এক্স কমন নিলে থাকবে আলফা বিটা। আমার এখানে আছে এক্স মাইনাস থিটা, বাট আমি কমন নিছি কি? থিটা মাইনাস এক্স। আছে এক্স মাইনাস থিটা, বাট আমি কমন নিছি থিটা মাইনাস এক্স, তাহলে এখান থেকে থাকবে হলো মাইনাস এক্স বিটা ইকুয়াল 0। তো প্রথমটাকে যদি আমরা 0 ধরি, হয় থিটা মাইনাস এক্স ইকুয়াল 0। সো এখান থেকে কিন্তু এক্স এর মান আসতেছে থিটা, অথবা এক্স আলফা বিটা মাইনাস এক্স বিটা ইকুয়াল 0। বিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে আলফা মাইনাস এক্স ইকুয়াল টু 0। সো এখান থেকে কিন্তু এক্স এর মান চলে আসতেছে আলফা। খেয়াল করে দেখছো? তাহলে আমরা এক্স এর একটা মান পাইলাম হইলো থিটা, এন্ড এক্স এর আরেকটা মান পাইলাম কি? আলফা। তাই তো আসছিল, তাই আসছে না? এক্স এর একটা মান আসছে আলফা আর একটা মান আসছে থিটা। ওকে, ক্লিয়ার? কথা বোঝা গেল? ওকে, তাহলে মোটামুটি একটা কনফিডেন্স চলে আসছে যে না, প্রপার্টিজ গুলা দিয়ে আমরা এইভাবে বড় নিয়মে প্রবলেম সলভ না করে আমরা এইভাবে একদম খুব ইজি ওয়েতে চট করে প্রবলেম সলভ করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, এবার তাহলে আসো আর একটা প্রবলেম ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা সলভ করে ফেল। এবার কোশ্চেন কি? এই নির্ণায়কটার মান নট ইকুয়াল 0 হলে কে এর মান কত? এই নির্ণায়কের মান নট ইকুয়াল 0 হলে কে এর মান কত? অপশন দেওয়া আছে, অপশন টেস্ট করব। এটা আরো সহজ। দেখো, যদি এরকম হয় কে এর মান আমি 1 বসাই, কে এর মান যদি 1 বসাই, তাহলে দ্বিতীয় সারির পুরোটা 1 1 1 হয়ে যাবে না? তখন প্রথম সারি আর দ্বিতীয় সারির অনুরূপ উপাদানগুলো সেম হবে, নির্ণায়কটার মান হয়ে যাবে 0। কিন্তু আমার বলছে নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, তার মানে প্রথম অপশনটা আমাদের উত্তর না, প্রথম অপশনটা আমাদের উত্তর না। এবার আসো, কে এর মান যদি -1 বসাই, তাও খেয়াল করে দেখো তো, দ্বিতীয় সারির প্রত্যেকটা উপাদান কি 0 হবে? হবে না। কেন হবে না? এটার কারণ কি? কে এর মান যদি -1 বসানো হয়, কে এর মান যদি -1 বসানো হয়, তাহলে 1 -1 1,
এখানে যদি কে এর মান -1 বসাই 1 1 1, ইন্টারেস্টিংলি এবার খেয়াল করো, কে এর মান যদি -1 বসাই, প্রথম সারি আর দ্বিতীয় সারির অনুরূপ উপাদানগুলো সেম না হলেও প্রথম সারি আর তৃতীয় সারির অনুরূপ উপাদানগুলো কিন্তু সেম হচ্ছে, রাইট? এখানে তুমি কে এর মান -1 বসাও, +1 হয়ে যাবে, এখানে -1 বসাও, +1 হবে। তখন দেখো প্রথম সারির 1 1 1, তৃতীয় সারিও 1 1 1, সো যে কোনো দুইটা সারির অনুরূপ উপাদান সেম হয়ে যাচ্ছে, তখন নির্ণায়কের মান হবে কি 0। বাট আমার প্রশ্নে বলেই দিছে নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, তার মানে কে এর মান -1ও না। এবার একটু কে এর মান 0 বসাই, সিম্পল, কে এর মান 0 যদি বসাই, এটা হবে 1 0 0, এটা হবে 1 0 0, তখন এই দুইটা সারির অনুরূপ উপাদান সেম হয়ে যাবে, তখনও নির্ণায়কের মান হবে 0। বাট আমার তো বলছে নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, তাহলে কে এর মান 0, এটাও আমাদের অপশন না। এবার আমরা দেখবো কে এর মান যদি 3 বসাই, সো কে এর মান যদি 3 বসাই, এটা হবে 1 3 9, আর এটা হবে 1 9 81, 1 3 9 1 9 81, তখন দেখো কোনো দুইটা সারি বা কোনো দুইটা কলামের অনুরূপ উপাদান সেম হবে না, নির্ণায়কের মানও 0 হবে না। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা? সি নাম্বার। কত সহজে, কত সহজে, জাস্ট চোখের দেখায় আমরা কিন্তু সুপার ট্রিক ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি, রাইট? একদম সুপার ট্রিক দিয়ে আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি। সো এই ট্রিকগুলো আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বো, ওই চ্যাপ্টারের এক একটা ম্যাথ বড় নিয়মে সলভ করব, সুপার ট্রিক কি আছে দেখবো, ইনফ্যাক্ট যে জায়গাগুলোতে আমাদের ক্যালকুলেটরের ইউজ দরকার আমরা সেগুলোও শিখবো, নট অনলি ইন ম্যাথ বাট অলসো ইন ফিজিক্স। ওকে, সো ফ্রি সাইকেলে আমাদের যে ক্লাসগুলো সেগুলোতে কিন্তু আরো ইলাবোরেটলি জিনিসগুলো আলোচনা করা আছে, আরো গভীরভাবে জিনিসগুলো বোঝানো আছে, একদম বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যা যা প্রয়োজন সব। সো ওই সাইকেলে সবাই এনরোল করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, এবার আসো প্রপার্টিজ নাম্বার 4। নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম স্থান বিনিময় করলেও নির্ণায়কের সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, কেবল চিহ্নের পরিবর্তন হয়। যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম স্থান বিনিময় করলেও নির্ণায়কের সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, কেবল চিহ্নের পরিবর্তন হয়। সো তুমি খেয়াল করে দেখো, এই নির্ণায়কের প্রথম কলামটাকে টার্গেট করো এন্ড দেন দ্বিতীয় কলামটার দিকে খেয়াল করো, খেয়াল করে দেখো তো, প্রথমটা দ্বিতীয়টার কাছে নিয়ে যাও, দ্বিতীয়টা প্রথমটার কাছে নিয়ে আসো, প্রথমটারে দ্বিতীয়টার কাছে নিয়ে যাও, দ্বিতীয়টারে প্রথমটার কাছে নিয়ে আসো, তখন এটা হয়ে যাবে না, এপিএক্স হয়ে যাবে দ্বিতীয় কলাম হয়ে গেছে, আর বিকিউ হয়ে যাবে প্রথম কলাম হয়ে গেছে। তখন প্রপার্টিজ আমাদের বলে এই নির্ণায়ক দুইটার সংখ্যা মান সমান, কি সমান? সংখ্যা মান, বাট একটার চিহ্ন যদি প্লাস হয় তাহলে আরেকটার চিহ্ন হবে মাইনাস। সংখ্যা মানের কোনো চেঞ্জ হবে না, জাস্ট চিহ্ন পরিবর্তন হবে। একটা +5 যদি আসে ফোর্সে, একটা ধরো ক্যালকুলেশন করে +5 আসছে, তখন আরেকটা কি আসবে? -5। একটা যদি -5 হয় তাহলে আরেকটা +5। মোট কথা জাস্ট চিহ্নের চেঞ্জ হবে। এটা যে শুধু সারির ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম না, এটা কলামের ক্ষেত্রে হতে, মানে এটা যে শুধু কলামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, এটা সারির ক্ষেত্রেও হতে পারে। যেমন তুমি খেয়াল করে দেখো, এই নির্ণায়কের প্রথম সারিটার দিকে খেয়াল করো এন্ড 3 নাম্বার সারিটার দিকে খেয়াল করো, ঠিক আছে? খেয়াল করছো? এবার তুমি যেটা করবা, প্রথম সারিটারে 3 নাম্বার সারির কাছে নিয়ে যাবা, আর 3 নাম্বার সারিটারে প্রথম সারির কাছে আনবা। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, এক্স ওয়াই জেড হয়ে যাবে প্রথম সারি, এবিসি হয়ে যাবে তৃতীয় সারি, পিকিউ আর তো ঠিক আছে, রাইট? তখনও প্রপার্টিজ কি বলে, এর সংখ্যা মানের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, চিহ্ন প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। এবার কথা হলো যেটা, এই ধর্মে কোথাও কি বলা আছে যে পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম স্থান বিনিময় করলে এই ঘটনা ঘটবে? না। এই মিসকনসেপশন গুলো দূর করতে হবে। যে কোনো দুইটা সারি, যে কোনো দুইটা কলাম স্থান বিনিময় করলেও হবে। যেমন দেখো, কলামের ক্ষেত্রে পাশাপাশি দুইটা স্থান বিনিময় করছে, তাও প্রপার্টিজ অ্যাপ্লিকেবল। আবার এখানে দেখো, পাশাপাশি দুইটা সারিকে স্থান বিনিময় করছে, করেনি, কিন্তু যে কোনো দুইটা সারি স্থান বিনিময় করলেও এই প্রপার্টিজ অ্যাপ্লিকেবল। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, গুড। দেন 5 নাম্বার প্রপার্টিজ, নির্ণায়কের সারি বা কলামগুলো চক্রাকারে অবস্থান পরিবর্তন করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সারি বা কলামগুলো চক্রাকারে অবস্থান পরিবর্তন করলেও, চক্রাকারে অবস্থান পরিবর্তন করা মানে কি জানো? চক্রাকারে অবস্থান পরিবর্তন করা মানে
প্রথম সারিটা হয়ে যাবে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় সারি, এন্ড তৃতীয় সারিটা হয়ে যাবে প্রথম সারি। এটা হলো চক্রাকারে, মানে 1 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে 3, 3 হয়ে যাবে 1। তাই হয়েছে কিনা দেখো তো, প্রথম সারিটা দ্বিতীয় সারি হয়ে গেছে, দ্বিতীয় সারিটা তৃতীয় সারি হয়ে গেছে, বা তৃতীয় সারিটা প্রথম সারি হয়ে গেছে। তখন প্রপার্টিজ বলে যে এই নির্ণায়কের অ্যাকচুয়ালি মানের কোনো পরিবর্তন হয়নি, প্রথমটার মান যা দ্বিতীয়টার মান যা, এখানে চিহ্নেরও কোনো পরিবর্তন হয়নি। সো দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে, দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে। এখন কথা হলো কেন এটা হয়, কথা হলো কেন এটা হয়, রাইট? আমরা আসো এটার একটু ছোট্ট করে প্রুফ দেখব। এই প্রুফটায় আমাদের হেল্প করবে হইলো আগের প্রপার্টিসটা। কেমন? এই প্রুফটায় আমাদের আগের প্রপার্টিসটা হেল্প করবে। আগের প্রপার্টিসটা কি? যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম স্থান বিনিময় করলে সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, কেবল চিহ্ন পরিবর্তন। ওকে, আমরা জাস্ট এখানে দুইটা স্টেপ দেখব। তুমি খেয়াল করে দেখো, আমরা যেটা করতে চাচ্ছি, প্রথম সারিটারে দ্বিতীয় সারি বানাবো, দ্বিতীয় সারিটারে প্রথম সারি বানাবো। পি কিউ আর এ বি সি এক্স ওয়াই জেড। সো নিয়ম কি বলে তাহলে, ধর্ম কি বলে? যেহেতু আমরা দুইটা সারির স্থান বিনিময় করছি, প্রথম দুইটা সারি সোয়াপিং করে দিছি, তখন সংখ্যা মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। গেল? এরপরে আমরা যেটা করব, প্রথম সারি আর তৃতীয় সারির আমরা স্থান বিনিময় করব। তাহলে তৃতীয় সারিটা এবার হয়ে যাবে প্রথম সারি, এক্স ওয়াই জেড, মাঝখানেরটা তো যা আছে তাই এবিসি, আর এই প্রথম সারিটা হয়ে যাবে তৃতীয় সারি, পি কিউ আর। তখন আরো একবার চিহ্নের চেঞ্জ হবে না? সো অলরেডি একবার মাইনাস ছিল, আরো একবার চিহ্নের চেঞ্জ হবে মাইনাস। সো মাইনাস মাইনাসে আলটিমেটলি কি প্লাস না? মাইনাস মাইনাসে আলটিমেটলি কি প্লাস না? তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে কি, এটা থাকতেছে। ওকে, তাহলে দেখো এবার তুমি এই দুইজনকে রিলেট করো, এই দুইজনকে তুমি এবার রিলেট করো, রিলেট করে দেখো এখানে চক্রাকারে পরিবর্তন হয়েছে কিনা। প্রথম সারি দ্বিতীয় সারি হয়ে গেছে, দ্বিতীয় সারি তৃতীয় সারি হয়ে গেছে, তৃতীয় সারিটা প্রথম সারি হয়ে গেছে, তখন আলটিমেটলি দুটা সেম হয়েছে কিনা? হয়েছে তো, রাইট? তাহলে আমরা প্রুফ করে ফেললাম। এন্ড এখানে একটা কথা মনে রাখো, এভাবে চক্রাকারে একবার পরিবর্তন করা মানে অ্যাকচুয়ালি এখানে দুইটা সাইকেল কমপ্লিট করা। কয়টা সাইকেল? দুইটা সাইকেল, মানে সরি দুইটা সাইকেল না, একটা সাইকেল কমপ্লিট করা। একবার চক্রাকারে পরিবর্তন করা মানে দুইবার সোয়াপিং করা। ঠিক আছে, এটা মনে রাখবা, তাহলে কোনো প্রবলেম হবে না। একটা ফুল সাইকেল 1 2 2 3 3 1 এভাবে একটা ফুল সাইকেল কমপ্লিট করা মানে এখানে দুইবার সোয়াপিং করা। কয়বার সোয়াপিং করা? দুইবার। এই যে একবার সোয়াপিং করছি, প্রথম সারিটা দ্বিতীয়টা হয়ে গেছে, দ্বিতীয়টা প্রথমটা হয়ে গেছে। আবার সোয়াপিং করছি, প্রথম সারিটা তৃতীয় সারি হয়ে গেছে, তৃতীয় সারিটা প্রথম সারি হয়ে গেছে। দুইবার সোয়াপিং এর কারণে দুইবার মাইনাস, মাইনাস মাইনাসে আলটিমেটলি প্লাস। সো এখান থেকে তাহলে তুমি মনে রাখবা ওয়ান সাইকেল ইকুয়াল টু সোয়াপ। এটা যদি মনে রাখতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করা যাচ্ছে। এটা মনে রাখতে পারলে আর কোনো প্রবলেম হবে না আশা করা যাচ্ছে। ঠিক আছে, একবার সোয়াপিং এ একটা চিহ্ন মাইনাস, দুইবার সোয়াপিং এ দুইটা মাইনাস, সো মাইনাস মাইনাস মিলে আলটিমেটলি প্লাস। সো নির্ণায়কটা যা তাই থাকে। ওকে, 5 নাম্বার প্রপার্টিস গেল। 6 নাম্বার প্রপার্টিস, বিজোড় মাত্রার যে কোনো বিপতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। বিজোড় মাত্রার যে কোনো বিপতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। বিপতিসম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সব উপাদান 0। দেখো তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের সব উপাদানগুলো 0 কিনা? নিঃসন্দেহে এটার প্রধান কর্ণের সব উপাদান 0। এন্ড দেন সেকেন্ড কথা কি, কোনাকুনি যে এলিমেন্ট গুলো, এগুলো একটা আর একটার সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে।
দেখো এইটা ওকে, এইটা এটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সেম ভাবে এইটা এটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সেম ভাবে এইটা এটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, রাইট? তাহলে শর্ত মিলে গেছে কিনা? নিঃসন্দেহে শর্ত মিলে গেছে। প্রধান কর্ণের সব উপাদান শূন্য, এই যে কোনাকুনি এলিমেন্ট এই দুটো সমান ও বিপরীত চিহ্নযুক্ত, এই দুটো সমান ও বিপরীত চিহ্নযুক্ত, এই দুটো সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এটা কি ম্যাট্রিক্স? বিপরীতসম। সো এই বিপরীতসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নো ডাউট কত? 0, যদি যদি সেটা বিজোড় মাত্রার বিপরীতসম ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, যদি সেটা বিজোড় মাত্রার বিপরীতসম ম্যাট্রিক্স হয়। আচ্ছা, এবার আমরা এই প্রপার্টিসটা একটু প্রুফ করতে চাই। হোয়াই এটা হয়। ওকে, তুমি এবার খেয়াল করে দেখো, আমরা কি জানি একটা ম্যাট্রিক্স তখনই বিপরীতসম হবে যদি A = -A ট্রান্সপোজ হয়। যদি A = কি হয়? -A ট্রান্সপোজ। ওকে, এইবার দুই পাশে আমরা একটু ডিটারমিনেন্ট চিহ্ন আনি। সো ডিটারমিনেন্ট অফ A = ডিটারমিনেন্ট অফ -A ট্রান্সপোজ। ওকে ওকে, এই প্রপার্টিসটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। এইবার এইটারে এমনি লেখা যায় না? ডিটারমিনেন্ট অফ A = -1n ইন্টু ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ। লেখা যায় কিনা? নিঃসন্দেহে লেখা যায়। দেন আমরা কিন্তু এখানে নির্ণায়কের মান নির্ণয়ের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ অ্যাপ্লাই করতেছি। সো ডিটারমিনেন্ট অফ A = -1n ইন্টু ডিটারমিনেন্ট অফ A, কারণ ট্রান্সপোজের মান যে কথা, জাস্ট সিম্পলি A এর মান সেম কথা। এখন n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, তাহলে -1n এর আউটপুটটা কি হবে? -1। n যদি জোড় হইতো, n যদি জোড় হইতো, n যদি জোড় হইতো, তাহলে -1n এর আউটপুট কি হইতো? +1। বাট n যেহেতু বিজোড়, তাহলে -1n এর আউটপুট কি হবে? -1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? ডিটারমিনেন্ট অফ A = ডিটারমিনেন্ট অফ A। এই মাইনাসটা লেফট সাইডে আসলে যোগ হবে। সো ডিটারমিনেন্ট অফ 2 ডিটারমিনেন্ট অফ A। ডিটারমিনেন্ট অফ A কয়টা? দুইটা। 2 ডিটারমিনেন্ট অফ A = 0। সো নো ডাউট এখান থেকে আলটিমেটলি আমরা বলতেছি ডিটারমিনেন্ট অফ A = 0। তাহলে খেয়াল করে দেখছো, যখন n বিজোড় মানে মাত্রাটা বিজোড়, তখন আলটিমেটলি ডিটারমিনেন্টের মান কত আসতেছে? 0। তাহলে প্রপার্টিজ বুঝতে পারছো যে বিজোড় মাত্রার যে কোনো বিপরীতসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি? 0। বিজোড় মাত্রার যে কোনো বিপরীতসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। ফাইন, ক্লিয়ার। এটা নিয়ে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। গুড গুড। তাহলে আমরা এবার চলে যাব হলো নেক্সট প্রপার্টিতে। ঠিক আছে, নেক্সট প্রপার্টিজ 7 নাম্বার। নির্ণায়ককে যে কোনো স্কেলার দ্বারা গুণ করা হলে তা যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে গুণ হয়। দিস ইজ সো ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ম্যাট্রিক্সকে আমরা যদি কোনো স্কেলার বা কোনো মান দিয়ে গুণ করি, তাহলে সিম্পলি সেটা কোনো একটা সারিতে গুণ হয় কিংবা কোনো একটা কলামে গুণ হয়। বাট নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি কোনো স্কেলার বা কোনো মান দিয়ে গুণ করি, তাহলে হয় সেটা কোনো একটা সারিতে গুণ হবে কিংবা সেটা কোনো একটা কলামে গুণ হবে। ফর এক্সাম্পল দেখো, ধরো একটা নির্ণায়ক এটা ABC PQR XYZ, এটাকে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছে। এখন তুমি কি করতে পারো? এই 5কে তুমি যে কোনো একটা কলামে গুণ করতে পারো। ধরো তুমি দ্বিতীয় কলামে গুণ করলা, নো ইস্যুস, 5P 5Q 5R। বাকিগুলোর কোনো চেঞ্জ করা যাবে না। প্রথম কলাম তৃতীয় কলাম যা ছিল তাই আছে, সির্ফ 5 গুণ হয়েছে মাঝের কলামে। ওকে, নো প্রবলেম। আবার তোমার মনে হলো না তুমি কলামে গুণ করবা না, তুমি একটু সারিতে গুণ করবা। ওকে, তুমি এবার একটু 3 নাম্বার সারিতে গুণ করতে চাচ্ছ, গুণ করো 5C 5R 5Z।
সো 5 গুণ করছো 3 নাম্বার সারিতে গুণ করছো, তখন প্রথম যে দুইটা সারি এদের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা নির্ণায়কের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এই প্রপার্টিজটা মনে রাখতে হবে। ওকে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ যে নির্ণায়ককে যদি কোনো স্কেলার বা কোনো মান দিয়ে গুণ করা হয়, আইদার যে কোনো একটা কলামে গুণ হবে কিংবা যে কোনো একটা সারিতে গুণ হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ। ওকে, আচ্ছা ফাইন। এবার শোনো, এই প্রপার্টিজটার একটা এন্টি প্রপার্টি আছে, মানে একটু ভাইস ভার্সা চিন্তা করবা তুমি। এবার একটু ভাইস ভার্সা চিন্তা করবে। ধরো এবার তোমার বলা আছে এবিসি 5পি 5কিউ 5আর XYZ। এবার তুমি যেটা করতে পারো, জাস্ট যে কলামে 5 গুণ আকারে আছে সেই কলাম থেকে তুমি 5 কমন নিতে পারো। 5 যদি কমন নাও তাহলে তোমার নির্ণায়কটা কি থাকবে? এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। ওকে, মনে থাকবে? একটু ভাইস ভার্সা চিন্তা করবা যে গুণ করার সময় যেহেতু সেটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে গুণ হয়, সো কমন নিতে গেলেও যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হবে, আইদার যে কোনো একটা সারির থেকে কমন নিতে হবে। এন্ড এই কথাটাই কিন্তু আমরা এই জায়গায় বলে আসছি, রাইট? এইখানে বলছিলাম যে আমরা একটা কলামে যখন দেখতেছি একটা এলিমেন্ট গুণ আকারে আছে, তখন সেটা একটা কলাম থেকে কমন নিয়ে বাইরে নেওয়া যায়। সেম জিনিস সারির জন্যও হতে পারে। ওকে ওকে, 7 নাম্বার প্রপার্টিজ গেল। প্রপার্টিজ নাম্বার 7 ডান। ওকে ফাইন, 8 নাম্বার প্রপার্টিজ আসো। নির্ণায়কের কোন সারি বা কলাম 2 বা ততোধিক ভুক্তির যোগফল বা বিয়োগফল আকারে থাকলে নির্ণায়কটিকে 2 বা ততোধিক নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যায়। যেমন দেখো এই নির্ণায়কটার একটা কলাম দেখো তো 2টা করে এলিমেন্টের যোগফল আকারে আছে না? এই নির্ণায়কের একটা কলাম কয়টা এলিমেন্টের যোগফল আকারে আছে? 2টা। তাহলে এই নির্ণায়কটাকে তুমি 2টা নির্ণায়ক লিখতে পারবা। কিরকম? প্রথম কলাম আর 3 নাম্বার কলামের চেঞ্জ হবে না, এ বি সি পি কিউ আর ঠিক থাকবে। যেহেতু প্রত্যেক দুইটার মাঝখানে প্লাস, মাঝখানে চিহ্ন হবে প্লাস, প্রথম কলাম এ বি সি ঠিক থাকবে, তৃতীয় কলাম পি কিউ আর ঠিক থাকবে। এইবার শোনো, প্রথম অংশটাই লিখতে হবে মাঝখানের প্রথমটা এক্স ওয়াই জেড, আর দ্বিতীয় অংশটা লিখতে হবে হলো দ্বিতীয় পোর্শনে এম এন ডি। ওকে, মনে থাকবে? তাহলে খেয়াল করো, একটা নির্ণায়কের একটা কলাম এটা মোর দ্যান 1 এলিমেন্টের যোগ আকারে আছে, এই জন্য 2টা যোগ আকারে থাকার কারণে কয়টা নির্ণায়ক বানাইতে পারছে? 2টা। সেক্ষেত্রে প্রথম আর 3 নাম্বার কলামের কোনো চেঞ্জেস হয়নি, জাস্ট মাঝের এলিমেন্ট একবার হচ্ছে এক্স ওয়াই জেড আর একবার হচ্ছে এম এন ডি। এই প্রপার্টিসটা মনে রাখবা। এটা যে শুধু কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট লাইক দ্যাট, সারির ক্ষেত্রে হইতে পারে। যেমন এইটার ক্ষেত্রে তুমি সারি দেখো, প্রথম সারিটা কয়টা করে এলিমেন্টের যোগ আকারে আছে? 2টা। সো এক্ষেত্রে তুমি 2টা নির্ণায়ক বানাইতে পারবা, ফাইন। বাট 2 নাম্বার আর 3 নাম্বার সারির কিন্তু কোনো চেঞ্জ হবে না, এক্স ওয়াই জেড ঠিক থাকবে, পি কিউ আর ঠিক থাকবে, মাঝখানে প্লাস কারণ প্রত্যেকটার মাঝে প্লাস আছে, এক্স ওয়াই জেড ঠিক থাকবে, পি কিউ আর ঠিক থাকবে। এখন শোনো, প্রথমটাই হবে প্রথমটা এ বি সি, আর দ্বিতীয়টাই হবে দ্বিতীয় গুলা এম এম ডি। ওকে, এ বি সি প্রথমে, দ্বিতীয়টা এম এম ডি। এবার ভাইয়া আপনি একটু আমাদেরকে দেখান তো, যে এখান তো আপনি 2টা করে বুঝাইলেন, 3টা করে হলে কি হতে পারে? ধরো ফর এক্সাম্পল তোমার কাছে একটা নির্ণায়ক দিয়ে দিছে এরকম এ বি সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপর দিছে এম প্লাস এন মাইনাস পি কিউ প্লাস আর মাইনাস এস, এরপরে ধরো দিছে হইল কি দিছে এক্স ওয়াই জেড। এখন কথা হইল এই মাঝখানের কলামটা দেখো কয়টা করে এলিমেন্ট? 3টা। প্রথম 2টা করে এলিমেন্ট যোগ, পরের এলিমেন্টটা বিয়োগ আকারে আছে, তাহলে তুমিও এখানে নির্ণায়ক বানাবা 3টা।
সো প্রথম নির্ণায়কটা হবে কি, এবিসি ঠিক থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। এখান থেকে জাস্ট প্রথমগুলা নিতে হবে, এক্স এম কিউ, এক্স ওয়াই জেড যা তাই থাকবে, থাকলো। এবার প্রথম দুটার মাঝখানে প্লাস আছে, তো তোমারও চিহ্ন দিতে হবে প্লাস। এবার তুমি আসো, এবিসি যা ছিল তাই থাকবে, এবিসি এর কোনো চেঞ্জ আসবে না। এবার দ্বিতীয় গুলা নিতে হবে মাঝখান থেকে, ওয়াই এন আর, 3 নাম্বার যা তাই থাকবে, এক্স ওয়াই জেড। এইবার আসো, পরের চিহ্ন কি মাইনাস, এই জন্য আমাদেরও দিতে হবে মাইনাস। এবার পরেরটা কি হবে, এ বি সি, পরের এলিমেন্ট গুলো জেড পি এস এক্স ওয়াই জেড। হোপফুলি বুঝতে পারছো, হোপফুলি বোঝা গেছে, ঠিক আছে ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার আর কি। আমি একটু এটার দিকে সরাই নিয়ে আসি, এই হলো ব্যাপার স্যাপার। আচ্ছা, এই হলো ব্যাপার স্যাপার আর কি। ওকে, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেছে, এটা মনে রাখবা। সো এই তো মোটামুটি এই প্রপার্টিজের ভিতরের ঘটনা, এই প্রপার্টিজের ভিতরের ঘটনা যে দুইটা যোগ আকারে থাকলে দুইটা নির্ণয়, দুইয়ের অধিক যোগ বা বিয়োগ আকারে থাকলে যেগুলোর মাঝে চিহ্ন প্লাস তার জন্য দুইটা নির্ণায়কের মাঝে চিহ্ন প্লাস, আর যেগুলোর মাঝে চিহ্ন মাইনাস তাদের ক্ষেত্রে দুইটা নির্ণায়কের মাঝে চিহ্ন হবে মাইনাস, এন্ড দ্যাটস ইট। ওকে, 8 নাম্বার প্রপার্টি শেষ। 9 নাম্বার প্রপার্টিজ, এলিমেন্টারি ট্রান্সফরমেশন করা হলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা আসলে কি, আমরা সেটা একটি এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করব। তার আগে আমরা একটু জানতে চাই যে আসলে এলিমেন্টারি ট্রান্সফরমেশন এটা কখন করা হয়। দুইটা জিনিস। 1 নাম্বার কথা, তুমি যদি একটা নির্ণায়কে টার্গেট করো, তুমি ম্যাক্সিমাম সংখ্যক জিরো নিয়ে আসবে, সেটা 2টা হইতে পারে 3টাও হইতে পারে, তখন তোমাকে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করতে হবে। সো প্রথম কথা কি, সর্বোচ্চ জিরো নিয়ে আসার জন্য এটা করা হয়। আমরা কিন্তু এখনো এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা কি সেটা শিখিনি। আমরা ফার্স্টে একটু জানতে চাচ্ছি যে আসলে কখন আমরা এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব। তার প্রথম কথা কি, যে আমরা টার্গেট থাকবে ম্যাক্সিমাম জিরো আনবো, সেটা 3টাও হইতে পারে 2টাও হইতে পারে 1টাও, মানে ইটস বেসড অন সিচুয়েশন। কিংবা আরেকটা টার্গেট আছে, সর্বোচ্চ 1 নিয়ে আসার জন্য। একটা প্রবলেম থেকে তো আর আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না, আমরা জাস্ট পুরো ব্যাপারটার একটা ধারণা নিব প্রথম প্রবলেমটা। এরপরে আমরা নেক্সট ক্লাসে এই এলিমেন্টারি ট্রান্সফরমেশন দিয়ে বেশ প্রবলেম সলভ করব, বেশ কেতাব স্যারের বইয়ের, এসইউ স্যারের বইয়ের, ঠিক আছে, অনেক প্রবলেম সলভ করব আমরা, রঞ্জিত স্যারের বইয়ের অনেক প্রবলেম সলভ করব। ওকে, সো ফাইন। তো আমরা জানতে চাচ্ছিলাম কি, যে আসলে এলিমেন্টারি ট্রান্সফরমেশন কখন করা হয়, কখন সর্বোচ্চ জিরো নিয়ে আসার জন্য এটা করা হয় কিংবা সর্বোচ্চ 1 নিয়ে আসার জন্য। ফর এক্সাম্পল তুমি দেখো, তো এখানে প্রবলেমটার দিকে তুমি একটু খেয়াল করো, ঠিক আছে। এই প্রবলেমটা যদি তুমি ঠিকঠাক মতো সলভ করতে পারো, তাহলে মোটামুটি এলিমেন্টারি ট্রান্সফরমেশন সম্পর্কে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, আচ্ছা শোনো, তোমার ফার্স্টে যেটা করতে হবে, একটা নির্ণায়ক দেখে তোমার এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে তুমি আসলে ম্যাক্সিমাম 0 বা ম্যাক্সিমাম 1 কিভাবে নিয়ে আসবে। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এটারে 2a বানাইতে পারি, সো তখন 2a থেকে এটা বিয়োগ করলেই কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার এটারে যদি 3a বানাইতে পারি, তাহলে 3a থেকে এটারে বিয়োগ করলে এখানেও কত চলে আসবে, 0, রাইট? কথা বুঝছো? এখন আসো, এইটারে 2a বানাও আর 3a বানাও, এমনি এমনি তো বানাইতে পারো না। তুমি যদি a রে 2 দিয়ে গুণ করো বা 3 দিয়ে গুণ করো, অ্যাটলিস্ট ওই a একটা কলামে গুণ হবে কিংবা একটা সারিতে গুণ হবে। এখন a যদি কলামে গুণ করো, তখন এই 2a আর এই 3a কিন্তু ঠিক থাকতেছে না, তাহলে আইদার তোমার 2 একবার সারিতে গুণ করতে হবে, আবার 3ও একবার সারিতে গুণ করতে হবে। কথা বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা এরকমটা বলতে পারি না যে রো 2, এটারে লিখতে পারি রো 2 মাইনাস
2 ইন্টু রো 1। বুঝছো আমরা রো 2 রে ট্রান্সফরমেশন করতেছি, রো 2 রে, এই জন্য শুরুতেই তোমার রো 2 রাখতে হবে। দেন ওই রো 2 থেকে আর একটা রোকে কিছু একটা গুণ করে বিয়োগ করতে পারি অথবা যোগ করতে পারি। সো রো 2 কে ট্রান্সফরমেশন করতেছি, রো 2 ঠিক। দেন ওই রো 2 থেকে রো 1 কে বিয়োগ করব, কত দিয়ে গুণ করে? 2 দিয়ে গুণ করে। সিমিলারলি রো 3 কে যখন আমরা ট্রান্সফরমেশন করব, রো 3 ঠিক থাকবে, রো 3 কোনো চেঞ্জ করা যাবে না। দেন রো 3 থেকে আমরা বিয়োগ করব 3 ইন্টু রো 1। তাহলে তুমি এইবার একটু দেখো তো নির্ণায়কটা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। দেখো রো 1 এটার কোনো ট্রান্সফরমেশন করতেছি না, তাহলে রো 1 যা ছিল তাই, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস, এটা যা ছিল তাই রাখলো। আমি রো 2 এর ট্রান্সফরমেশন করতেছি কেমনে? রো 2 থেকে 2 ইন্টু রো 1 বিয়োগ করব। সো রো 1 এর প্রথমটারে 2 দিয়ে গুণ করো 2a, পরে রো 2 এর প্রথমটার থেকে ওটা যদি বিয়োগ করো কত? 0। রো 1 এর এইটারে 2 দ্বারা গুণ করলে 2a 2b, পরে রো 2 এর এইটার থেকে রো 1 এর এটা যদি বিয়োগ করো 3a 2b থেকে 2a 2b যদি বিয়োগ করো 2b 2b কেটে যাবে, থাকবে শুধু a। সেম ভাবে এইটারে 2 দিয়ে গুণ করো, পরে রো 2 থেকে এটা বিয়োগ করো, তাহলে 4a থেকে 2a গেলে 2a, 3b থেকে 2b গেলে b, 2c থেকে 2c চলে যাবে। ঠিক আছে, মোট কথা আমি রো 2 থেকে রো 1 কে বিয়োগ করছি কত দিয়ে গুণ করে? 2 দিয়ে গুণ করে। সো রো 2 থেকে এটারে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি, এটার থেকে এটারে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি, এটার থেকে এটারে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি। সেম ভাবে রো 3 রে ট্রান্সফরমেশন করতেছি কেমনে? রো 3 থেকে কারা বিয়োগ করব? 3 ইন্টু রো 1। সো রো 1 এর প্রথম এটারে 3 দিয়ে গুণ করো, পরে রো 3 থেকে বিয়োগ করো, 3a থেকে 3a গেলে 0। সেম ভাবে রো 1 এর এইটারে 3 দ্বারা গুণ করো, পরে রো 3 থেকে বিয়োগ করো, তাহলে এটারে 3 দ্বারা গুণ করলে 3a 3b, পরে এটা থেকে বিয়োগ করো তো 3b 3b চলে যাবে না, 6a থেকে 3a গেলে 3a। সেম ভাবে এটারে 3 দ্বারা গুণ করো, পরে রো 3 থেকে বিয়োগ করো, সো এটা হচ্ছে 3a 3b 3c, এটা থেকে যদি বিয়োগ করো 7a 3b আর 3c 3c তে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে তুমি ট্রান্সফরমেশন করলা, এই এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কারণে তুমি এইবার প্রথম কলামটার দিকে খেয়াল করো তো, এই প্রথম কলামটায় 2টা 0 চলে আসছে না? আসছে তো। তাহলে এবার তোমার বিস্তার করা কিন্তু সহজ। তুমি যদি বিস্তার করো, 0 নিয়ে কাজ করার দরকার নেই, স্রেফ তুমি a নিয়ে কাজ করবা। এ যখন নিচ্ছে এর সারিবাদ কলামবাদ, এই দুটাকে গুণ করো, a আর 7 এ গুণ করলে 7a স্কয়ার, a আর 3b গুণ করলে 3ab, মাইনাস 3a আর 2a গুণ করলে 6a স্কয়ার, 3a আর b গুণ করলে 3ab। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? a ইন্টু 3ab চলে যাবে, 7a স্কয়ার থেকে 6a স্কয়ার গেলে a স্কয়ার, আলটিমেটলি কত আসলো? a কিউব। ওকে, সো এটাই হলো এলিমেন্টারি ট্রান্সফরমেশন। সো এলিমেন্টারি ট্রান্সফরমেশন মানে তোমার খেয়াল রাখতে হবে যে কোনো বীজগাণিতিক সংখ্যা গুণ টুন করে আরেকটা সারি বা আরেকটা কলাম থেকে বিয়োগ করে কেমনে ম্যাক্সিমাম 0 বা কেমনে ম্যাক্সিমাম 1 আনা যায়। ওকে ওকে, তো এলিমেন্টারি ট্রান্সফরমেশনে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা কি? তুমি যদি রো 2 এর এলিমেন্টারি ট্রান্সফরমেশন করো, তাহলে রো 2 ঠিক রেখে ওইটার থেকে অন্য কিছু যোগ বা বিয়োগ করতে হবে। সেম ভাবে রো 3 এর যদি এলিমেন্টারি ট্রান্সফরমেশন করো, রো 3 ঠিক রেখে ওটার থেকে কিছু সাবট্রাক্ট করবা বা ওটার সাথে কিছু অ্যাডিশন করবা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা পরেরটাই চলে যাই। নির্ণায়কের কোনো সারি বা কোনো কলামকে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সেটি আবার ব্যালেন্স করতে হয়। খুবই সহজ। এই যে নির্ণায়কটা, ধরো এই নির্ণায়কটার কোনো একটা সারিরে আমরা গুণ করতেছি, ধরো 5 দিয়ে, সরি কোন একটা কলাম রে, ধরো দ্বিতীয় কলামটারে আমরা গুণ করতেছি 5 দিয়ে, সো 5p 5q 5। এখন এই যে গুণ করলাম না, এটা কি নির্ণায়কে ছিল না, এই জন্য ব্যালেন্স করতে হবে, মানে আবার ওই 5 দিয়ে শুরুতেই ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটবে? যে কলামে 5 গুণ করছে ওই কলাম থেকে 5 কমন নিয়ে বাইরে আসো, তখন 5 কেটে গিয়ে আলটিমেটলি যা তাই কিন্তু থাকবে। বুঝছো বিষয়টা? ওকে, এটা গেল একটা। আবার এটাতে আসো,
আমরা এবার চাচ্ছি যে না একটা কলামে কিছু গুণ করব না, আমরা দুইটা কলামে গুণ করব। ধরো একটা কলামে তুমি গুণ করছো 5, আর একটা কলামে ধরো তুমি গুণ করছো 3। তাহলে এইবার তোমার ব্যালেন্স করার জন্য একটা 5 দিয়ে ভাগ করতে হবে আর একটা 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তখন খেয়াল করে দেখো, যে কলামে 5 গুণ করছো ওই কলাম থেকে 5 কমন নিয়ে বাইরে আনো, 5 5 কেটে যাবে। 3 গুণ করছো, 3 কমন নিয়ে বাইরে নিয়ে আসো, 3 3 কেটে গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। সো এটা খুবই ইজি একটা ব্যাপার, যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা কলামকে যা দিয়ে গুণ করবা ব্যালেন্স করার জন্য তা দিয়ে ভাগ। আর যদি ভাগ করতা তাহলে বাইরে গুণ করতে হইতো। সেম জিনিস, একটা না করে দুইটা কলামকে দুইটা জিনিস দিয়ে গুণ করছো, ব্যালেন্স করার জন্য বাইরে দুইটা জিনিস দিয়ে ভাগ। যদি দুইটা জিনিস দিয়ে গুণ না করে ভাগ করতা তাহলে বাইরে দুইটা জিনিস গুণ করতে। এটা যে শুধু কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট লাইক দ্যাট। সারির ক্ষেত্রেও সেম, সারির ক্ষেত্রেও সেম, ঠিক আছে? সারির ক্ষেত্রেও সেম। ওকে, এন্ড দ্য ভেরি ফাইনাল প্রপার্টিজ, এইটা হইলো আমাদের নির্ণায়কের প্রপার্টিজ শেষ। এই ক্লাস লেকচার একবারেই শেষ। পরের ক্লাসে আমরা বেশ কিছু এই ধর্মাবলী থেকে প্রমাণ দেখব, ম্যাথ করব, এবং ওইখানে আমরা স্পেশালি এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা কাজে লাগাবো। ওকে, সো 11 নম্বর প্রপার্টিজটা কি? এলিমেন্টারি ট্রান্সফরমেশনের স্পেশাল কেস। এলিমেন্টারি ট্রান্সফরমেশনের স্পেশাল কেস। ওকে, ব্যাপারটা কি রকম? ধরো 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 আমরা যেটা চাচ্ছি, এই নির্ণায়কটার দ্বিতীয় কলাম রে কিছু একটা দিয়ে গুণ করে প্রথম কলামের সাথে যোগ করতে চাচ্ছি এবং লিখবো প্রথম কলামে। সো দ্বিতীয় কলামটা ধরো পি কিউ আর, এটারে গুণ করবো 5 দিয়ে, গুণ করে প্রথম কলামের সাথে যোগ করে প্রথম কলামে লিখবো। তাহলে ব্যাপারটা কি হবে? a প্লাস 5p, b প্লাস 5q, c প্লাস 5r, ঠিক আছে? ভাইয়া তাহলে একটা দিয়ে যে গুণ করলেন, এই দ্বিতীয় কলাম রে 5 দিয়ে গুণ করে প্রথম কলামের সাথে যোগ করছেন, এই যে 5 গুণ করলেন, এটা ব্যালেন্স করার জন্য ভাগ করতে হবে না আবার 5 শুরুতে? না, এই দুটার মান অ্যাকচুয়ালি সেম। কি অদ্ভুত বিষয়, রাইট? একটা প্রমাণ দেখো, এটারই প্রমাণ দেখো। কেন? এটারে তুমি এবার যদি ভাঙাও এরকম হবে না? এ বি সি ঠিক থাকলো, এরপরে পি কিউ আর এক্স ওয়াই জেড প্লাস 5p 5q 5r pqr xyz। জাস্ট প্রপার্টিজ অ্যাপ্লাই করছে। কি? একটা কলামের উপাদানগুলো দুইটা সংখ্যার যোগফল আকারে আছে, এজন্য দুইটা সেপারেট নির্ণায়ক বানাইছে। এই কলাম দুইটার কোনো চেঞ্জ করিনি, জাস্ট প্রথম কলামে একবার এবিসি হইছে আর একবার 5p 5q 5r হইছে। এইবার তুমি খেয়াল করে দেখো তো, এ বি সি যা ছিল তাই আছে, পি কিউ আর যা ছিল তাই আছে, এক্স ওয়াই জেড যা ছিল তাই আছে। 5 কমন নেওয়া যায় না? 5 কমন নিলে পি কিউ আর এক্স ওয়াই জেড। এখানে আবার একটা প্রপার্টিজ পড়ে গেছে, এই যে দুইটা কলাম, এই কলাম দুইটার অনুরূপ উপাদানগুলো সেম না? প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান, তৃতীয়টা সমান। আর একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের অনুরূপ উপাদান সেম হলে নির্ণায়কের মান কি 0। সেটা যদি 0 হয় এটা তো আর থাকতেছে না, আলটিমেটলি থাকতেছে কি? এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। এন্ড এইটাই আমার এই নির্ণায়কটা ছিল কিনা? এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড ছিল তো। তাহলে বুঝছো বিষয়টা, যে দ্বিতীয় কলাম রে কিছু দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে যোগ করে যখন এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি, তাও বেসিক্যালি দুইটা সেম জিনিস মিন করতেছে, তখন আমার ব্যালেন্স করতে হচ্ছে না। এটা যেহেতু প্রথম দুটা কলামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আমি যদি তৃতীয় কলাম রে কিছু দ্বারা গুণ করেও, মানে মোট কথা আমি পরের কলামগুলারে বা পরের সারিগুলারে কিছু দ্বারা গুণ করে আগের সারিগুলোর সাথে যোগ বা বিয়োগ করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, রাইট? তুমি যদি দুইটা কলামের কথা চিন্তা করো, প্রথম দুইটা কলাম, তাহলে দ্বিতীয়টারে কিছু দ্বারা গুণ করে প্রথমটারে যোগ করে যখন এলিমেন্টারি ট্রান্সফরমেশন করবো সেম। আবার যদি পরের দুইটা কলাম চিন্তা করো,
পরের দুইটা কলাম 2 আর 3, তখন 3 নাম্বারটারে কিছু দ্বারা গুণ করে যদি 2 নাম্বারটার সাথে যোগ বা বিয়োগ করে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করো তাও সেম থাকবে। মোট কথা সেকেন্ড যে পার্টটা, যেই দুইটা কলাম বা যেই দুইটা সারি নিয়ে কাজ করবা, ওই দুইটা কলাম বা দুইটা সারির পরের যে পার্টটা তাকে কিছু দ্বারা গুণ করে প্রথম পার্টের সাথে যোগ বা বিয়োগ করে যদি এলিমেন্টারি ট্রান্সফরমেশন করা হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এইবার আমি চাচ্ছি কি, যে ধরো আমি এবার দুইটা কলাম নিয়ে কাজ করব, বাট এবার আমি প্রথমটারে কিছু দ্বারা গুণ করে পরেরটার সাথে আমি যোগ করব। ধরো ব্যাপারটা এরকম, 5a প্লাস p, 5b প্লাস q, 5c প্লাস r। এইবার কিন্তু যা দিয়ে গুণ করছি ব্যালেন্স করার জন্য আমার তা ভাগ করতে হবে, ঠিক আছে? এবার যা দিয়ে গুণ করছি ব্যালেন্স করার জন্য তা ভাগ করতে হবে। আমরা এইটা দিয়েই এবার একটু প্রুফ করতে চাই, এটা দিয়েই এবার একটু প্রুফ করতে চাই। দেখো আমরা এবার একটু এই এক্সাম্পলটার মতো করে প্রুফ করতে চাই। ওকে, এবার আসো, আগেরটা তো তুলে ফেলছো, রাইট? আগেরটা তো তুলে ফেলছো। বাইরে 1/5 থাকলো, একটা কলাম দুইটা করে উপাদানের যোগ আকারে আছে, তাহলে দুইটা আলাদা নির্ণায়ক বানাবো, 5a 5b 5c, pq আর xy z, pq আর xy z প্লাস, এই জন্য এখানে প্লাস। ওকে, তারপরে দ্বিতীয়টা করে নেব, pq আর আবারও pq আর xy z। এবার এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কেন 0? কারণ দুইটা কলামের দিকে খেয়াল করো, অনুরূপ উপাদানগুলো সেম। তাহলে এবার এটাতে আসো, 1/5 তো বাইরে আছেই, আবার প্রথম কলাম থেকে 5 কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকতেছে? abc abc pqr xyz। তখন 5 5 ক্যান্সেলড আউট হয়ে গেলে আলটিমেটলি abc pqr xyz ঠিক থাকতেছে, রাইট? থাকতেছে কিনা? তখন প্রথমটা ঠিক থাকতেছে। তাহলে খেয়াল করছো, আমি যদি যে দুইটা কলামের কাজ করতেছি তাদের প্রথমটারে কিছু দ্বারা গুণ করে পরেরটার সাথে যোগ বা বিয়োগ করি, তখন ব্যালেন্স করার জন্য যেটা গুণ করছে সেটা ভাগ করতে হবে। আর যদি দ্বিতীয়টারে কিছু দ্বারা গুণ করে প্রথমটার সাথে যোগ বা বিয়োগ করি তাহলে ব্যালেন্স করতে হবে না। বুঝছো বিষয়টা? তাহলে ব্যাপারটা এরকম যে একটা নির্ণায়কের দুইটা সারি বা কলামের মধ্যে তুমি এলিমেন্টারি ট্রান্সফরমেশন করতে চাও। মনোযোগ দিয়ে শোনো, একটা নির্ণায়কের দুইটা সারি বা কলামের মধ্যে তুমি এলিমেন্টারি ট্রান্সফরমেশন করতে চাও। তার মধ্যে যে দুইটা সারি বা যে দুইটা কলামের এলিমেন্টারি ট্রান্সফরমেশন করবা তার দ্বিতীয়টাকে কিছু দ্বারা গুণ বা ভাগ করে প্রথমটার সাথে যদি যোগ বা বিয়োগ করতে চাও তাহলে ব্যালেন্স করার জন্য কোনো কিছু ভাগ বা গুণ করতে হবে না। কিন্তু যদি প্রথমটারে কিছু দ্বারা গুণ বা ভাগ করে দ্বিতীয়টার সাথে যোগ বা বিয়োগ করতে চাও তাহলে ব্যালেন্স করার জন্য যা গুণ করলা তা আবার ভাগ করতে হবে, কিংবা যা ভাগ করছো তা আবার গুণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ, এটা দিয়ে কিন্তু প্রবলেম আছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ে। ভালো করে মাথায় নিয়ে রাখো, ভালো করে। জাস্ট দুইটা সারি বা কলামের কথা হচ্ছে, দুইটা সারি বা কলাম, এই দুইটা সারি বা কলামের দ্বিতীয়টাকে কিছু দ্বারা গুণ বা ভাগ করে দুইটা সারি বা কলামের দ্বিতীয়টাকে মানে সেকেন্ড পার্টটাকে কিছু দ্বারা গুণ বা ভাগ করে যদি প্রথম পার্টটার সাথে যোগ বা বিয়োগ করে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করা হয় তাহলে সেটা আর ব্যালেন্স করার দরকার নেই। কিন্তু যদি প্রথম অংশটারে কিছু দ্বারা গুণ বা ভাগ করে দ্বিতীয় অংশটার সাথে যোগ বা বিয়োগ করো তাহলে ব্যালেন্স করার জন্য যা গুণ করছো তা ভাগ করতে হবে, কিংবা যা ভাগ করছো তা গুণ করতে হবে। কথা বুঝে আসছে? সো এই ছিল আমাদের নির্ণায়কের 11টা প্রপার্টিজ। এই প্রপার্টিজ গুলা খুব ভালো করে আমরা মনে রাখবো। এই প্রপার্টিজ গুলা থেকে আমরা 5 নাম্বার লেকচারে কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম।